হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই ক্রেজি ক্লাস। আজ আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্স কাকে বলে। দেখো, কতকগুলি সারি সারি কতকগুলি সারি ইংরেজিতে বলা হয় রো, এবং কতকগুলি স্তম্ভ ইংরেজিতে বলা হয় কলাম। অর্থাৎ কতকগুলি সারি বা রো এবং কতগুলি স্তম্ভ বা কলামের সাহায্যে সংখ্যাসমূহের আয়তকার সজ্জাকে বলা হয় ম্যাট্রিক্স। তো আমরা যদি একটি ম্যাট্রিক্স লেখার চেষ্টা করি তাহলে কেমন হবে? ম্যাট্রিক্সগুলোকে সাধারণত আমরা ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করে থাকি। যেমন ধরো, এখানে আমি একটি ম্যাট্রিক্স লিখব এবং তাকে আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করব। এবং দেখো, এখানে আমি কতগুলি সারি লিখব, 3, 5, 9, 2, 7, 0, 1, 2, 9। দেখো, এখানে এই কতগুলি সারি, কিন্তু আমি 3টে সারি লিখলাম এবং এইগুলোকে বলা হয় স্তম্ভ। এই যে একটি স্তম্ভ, 3, 2, 1 একটি স্তম্ভ, 5, 7, 2 একটি স্তম্ভ, 9, 0, 9 একটি স্তম্ভ। এবং এই আয়তকার সজ্জা, একে আমরা থার্ড ব্র্যাকেট, এইরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব। অনেক সময় এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়েও কিন্তু লেখা হয়ে থাকে। তো দেখো, এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। তো দেখো, এখানে কতগুলি সারি আছে, 1টি 2টি 3টি, অর্থাৎ 1টি 2টি 3টি। তো আমরা এখানে লিখব 3। আর কতগুলি কলাম বা স্তম্ভ আছে, 1, 2, 3। তো আমরা এখানে লিখব এই রকমভাবে, অর্থাৎ এটা হলো এটাকে বলা হয় ক্রম। অর্থাৎ যতগুলি সারি আছে আর যতগুলি স্তম্ভ আছে সেটাকে আমরা এই রকম আকারে লিখব, 3টে সারি 3টে কলাম। তো এটাকে বলা হয় যে 3x3, এইরকমভাবে কিন্তু পড়া হয়, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স বা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তো আরও কয়েকটি উদাহরণ যদি আমি ম্যাট্রিক্স যদি আমরা এখানে লিখি, দেখো 2, 3, 5, 2, 1, 7। দেখো, এটা কিন্তু এর অর্ডারটা কি হবে, দুটো সারি, তো 2 দেখো 3টে কলাম, তো 2x3 অর্ডারের ম্যাট্রিক্স আমরা এখানে লিখলাম। তো এমনভাবে আমরা 2, 5 একটা সারি লিখলাম, 3, 9 আরেকটি সারি লিখলাম। এটা কিন্তু 2x2, অর্থাৎ দুটো সারি এবং দুটো কলাম। এই রকম আমরা বিভিন্ন রকম সারি এবং স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জা কিন্তু আমরা দিতে পারি, অর্থাৎ অ্যারেঞ্জ ইন এ রেক্ট্যাঙ্গেল। তো এগুলোকে আমরা, এইরকম সজ্জাকে আমরা কি বলছি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম বা সাধারণ আকার কেমন? দেখো, ম্যাট্রিক্সকে আমরা কি করি, ক্যাপিটাল অক্ষর দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এবং দেখো, এর সাধারণ আকারটা আমরা কেমনভাবে লিখব, আমরা লিখব A11, A12, A13, এইভাবে চলবে। A1 মনে করো N, অর্থাৎ এই যে 1টা লিখলাম, অর্থাৎ 1 নম্বর রো 1 নম্বর কলাম, এটা কি আছে, এই যে উপাদান, এগুলোকে কিন্তু ম্যাট্রিক্সের উপাদান বলা হয় এই সংখ্যাগুলোকে। তো এটা কিন্তু 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এভাবে লিখছি। এবং পরেরটা কি হবে, দেখো পরের উপাদানটি কি হবে, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, এইভাবে চলতেই থাকবে। 2 নম্বর সারি n সংখ্যক কলাম, 1, 2 করে n পর্যন্ত। তো এরকম চলবে, চলতে চলতে আলটিমেট যদি আমরা m সংখ্যক সারি বলি, 1, 2 এরকম, তাহলে m সংখ্যক সারি 1 নম্বর কলাম, m সংখ্যক সারি 2 নম্বর কলাম, এইরকমভাবে চলবে। এখানে কিন্তু আলটিমেট হবে m সংখ্যক সারি n সংখ্যক কলাম। তো এই যে সাধারণ আকার আমরা লিখলাম, একটি ম্যাট্রিক্সের সাধারণ আকার, একে অনেক সময় আমরা, দেখো এটা কিন্তু m বাই n এই অর্ডারের, অর্থাৎ
m সংখ্যক সারি এবং কলাম n সংখ্যক। তো সেই জন্য কিন্তু এটা m/n অর্ডারের। এবং এই যে ম্যাট্রিক্সটা একে অনেক সময় আমরা এই রকমভাবে লিখি, অথবা অনেক সময় আমরা এই রকমভাবে লিখি, অথবা অনেক সময় আমরা এই রকমভাবে লিখি। এখানে অনেক সময় এই রকমও লেখা হয়, এখানে অনেক সময় এই রকমও কিন্তু লেখা হয়, বা শুধু এই রকমভাবেও লেখা হয়। এই যে উপাদানটি, এই উপাদানটিকে বলা হয় সাধারণ উপাদান। তো বুঝতে পারছো যে আমরা ম্যাট্রিক্সের সাধারণ আকার কিভাবে লিখলাম। মাথায় রাখবে এগুলো কিন্তু পজিশন, এক একটি পজিশন। অর্থাৎ এই 1 মানে কত নম্বর রো এবং কত নম্বর কলাম, 1 নম্বর রো 1 নম্বর কলাম। এটা কিন্তু কত নম্বর রো কত নম্বর কলাম, 2 নম্বর রো 3 নম্বর কলাম, 2 নম্বর রো মানে 2 নম্বর সারি, 3 নম্বর কলাম মানে 3 নম্বর স্তম্ভ। তো এভাবেই কিন্তু আমরা ম্যাট্রিক্সের সাধারণ আকার লিখতে পারি। এবার আমরা চলো পড়ব যে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার, টাইপস অফ ম্যাট্রিক্স। দেখো আমরা যদি দেখি, প্রথমে আমরা পড়ব রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স মানে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। তো রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স কাকে বলে? যদি আমরা দেখি যে কোনো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। উদাহরণ দেখো 1 2 3 4, দেখো এটা কিন্তু একটি মাত্র সারি আছে এবং 4খানা কলাম আছে, তো 1/4 অর্ডার। তো আরও একটি ম্যাট্রিক্স যদি আমরা লিখি 3 9 0, এখানে কিন্তু একটি মাত্র সারি আছে এবং 3টে কলাম আছে। তো এইভাবেই আমরা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স কিন্তু লিখতে পারি। এবার আমরা পড়ব কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স একে বলা হয় বাংলায় স্তম্ভ ম্যাট্রিক্স। যদি আমরা দেখি যে কোনো একটি ম্যাট্রিক্সের একটি মাত্র স্তম্ভ আছে, কেমন? ধরো এইরকম 1 9 5 7, এই যে ম্যাট্রিক্সটা আমরা লিখলাম এর কিন্তু একটি মাত্র স্তম্ভ আছে। সারি কিন্তু আছে 1 2 3 4, তো এটা কিন্তু 4/1। তো বুঝতেই পারছো যে আমরা যদি সাধারণভাবে বলি যে রো ম্যাট্রিক্স, তার অর্ডার কিন্তু সবসময় কি হবে? রো ম্যাট্রিক্সের একটি মাত্র সারি হবে এবং যত খুশি কলাম কিন্তু হতে পারে। তো রো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু এরকম হবে। এবং কলাম ম্যাট্রিক্স, বুঝতে পারছো, কলাম ম্যাট্রিক্স মানে একটি মাত্র কলাম হবে, রো কিন্তু যতগুলি খুশি হতে পারে। তো কলাম ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু হবে একটি মাত্র কলাম হবে, রো যতগুলো খুশি হতে পারে। তো আমরা পড়লাম যে কলাম ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে, শুধুমাত্র একটি কলাম, তো সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। এরপরে আমরা পড়ব যে স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। যদি আমরা দেখি যে কোনো একটি ম্যাট্রিক্সের স্তম্ভ এবং কলাম, যতগুলি স্তম্ভ আছে ততগুলো যদি কলাম থাকে, অর্থাৎ কলাম সংখ্যা যতগুলি থাকবে এবং স্তম্ভ সংখ্যা, অর্থাৎ যতগুলি রো থাকবে ঠিক ততগুলি স্তম্ভ থাকবে। তো আমরা যদি দেখি যে কোনো একটি ম্যাট্রিক্সের যতগুলি সারি রয়েছে ঠিক ততগুলি কলাম আছে, অর্থাৎ যতগুলি রো থাকবে ঠিক ততগুলি যদি কলাম থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। উদাহরণ কেমন দেখো, মনে করো 1 2 3 4 5 9 2 7 0, দেখো এখানে কিন্তু 3টে রো আছে, মানে 3টে সারি এবং 3টে কলাম আছে, অর্থাৎ 3/3। যদি আমরা আরও একটি উদাহরণ কনসিডার করি 2 7 2 9, দেখো এখানে কিন্তু দুটো সারি দুটো স্তম্ভ। তো আমরা যদি দেখি যে এই সারির সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা যদি সমান হয়ে যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। এবং বুঝতেই পারছো বর্গ ম্যাট্রিক্স মানে
বর্গক্ষেত্রাকার সজ্জা হলো। অর্থাৎ আমরা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্স তার অর্ডার কিন্তু সবসময় এম বাই এম, অর্থাৎ যতগুলি রো থাকবে ঠিক ততগুলি কলাম থাকবে। তো চলো এখন আমরা পড়ব ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? দেখো, যদি আমরা দেখি যে কোনো বর্গ ম্যাট্রিক্সের নন ডায়াগোনাল এলিমেন্টগুলো, নন ডায়াগোনাল বা অকর্ণীয় উপাদানগুলি, দেখো একটি, ধরো আমি এখানে একটি ম্যাট্রিক্স কনসিডার করছি এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো দেখো এগুলো কিন্তু উপাদান। তো এই যে এটাকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট, অর্থাৎ এ ই আই, অর্থাৎ এই কর্ণ বরাবর যে উপাদানগুলি এগুলোকে বলছি আমরা ডায়াগোনাল এলিমেন্ট, এবং এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলা হয়। এবং দেখো এই ডায়াগোনাল এলিমেন্ট, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো রয়েছে এই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা বলছি নন ডায়াগোনাল এলিমেন্ট বা অকর্ণীয় উপাদান। তো এই উপাদানগুলি যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু আমার সেই ম্যাট্রিক্সটা, সেই বর্গ ম্যাট্রিক্সটা আমাদের কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাবে। কি বললাম? যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের নন ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি জিরো হয়। তো আমরা যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সটা লিখি তাহলে কেমন হবে, একটি উদাহরণ যদি আমরা কনসিডার করি, তো দেখো কেমন হবে। আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের লিখে দিলাম, আর অকর্ণীয় উপাদানগুলি যেমন এইখানে 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 এখানে এগুলো কিন্তু সব কি হবে? জিরো হবে। অর্থাৎ নন ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু জিরো হবে, এবং ডায়াগোনাল এলিমেন্টগুলোর কথা কিন্তু আমি জিরো হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু নন ডায়াগোনাল এলিমেন্টগুলো এগুলো কিন্তু জিরো হতে হবে। তো দেখো 0 0 0 0 এটি কিন্তু একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স, ইনফ্যাক্ট এটা কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স। এবার দেখো আমার কি কনসিডার করার কথা ছিল যে ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে কি, যে আমার এই ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো থাকছে সেগুলো আমার জিরো হতে হবে। তো দেখো এটা কিন্তু জিরো আছে, এটা জিরো আছে, এবং এই ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরোও হতে পারে আবার নাও হতে পারে। তো সেই জন্য কিন্তু এটাও কিন্তু একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। আরও কয়েকটি উদাহরণ যদি আমি লিখি ডায়াগোনাল ম্যাট্রিক্সের, তো কেমন হবে? 0 0 0 0 2 0 0 0 0। দেখো এটা কিন্তু একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ আমার দেখো এই প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলি আছে সেগুলো কিন্তু সব শূন্য। তো এভাবেই আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স সম্পর্কে কিন্তু জানলাম বা লিখলাম। এবার আমরা পড়ব যে স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। দেখো যদি আমরা দেখি যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সমান, এবং ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে, অর্থাৎ কর্ণ উপাদানগুলি বাদ দিয়ে বাকি যে উপাদানগুলি সেগুলো যদি কি হবে? জিরো হবে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কিন্তু বলবো কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি তো বলতে পারি যে ধরো এটা একটি স্কেলার ম্যাট্রিক্স হবে কখন? যদি আমরা দেখি যে এ আই জে এই উপাদানটি জিরো হবে যখন আই নট ইকুয়ালস টু জে। অর্থাৎ দেখো এই পজিশনগুলো কিন্তু সব আই নট ইকুয়ালস টু জে। অর্থাৎ এখানে যদি এই এলিমেন্টের অবস্থান কি, এটি কিন্তু 1 নম্বর রো 2 নম্বর কলাম। তো বুঝতেই পারছো এখানে 1 এবং 2, অর্থাৎ আই নট ইকুয়ালস টু জে। এই জন্য এইগুলো কিন্তু কি হবে? সব ক্ষেত্রে কিন্তু আই নট ইকুয়ালস টু জে হবে। তো এইগুলো আমাকে জিরো হতে হবে, এবং যখন আমার এই উপাদানটি একটি কনস্ট্যান্ট হবে, যখন আই ইকুয়াল টু জে হবে। আই ইকুয়াল টু জে মানে বুঝতে পারছো ডায়াগোনাল এলিমেন্টগুলো, এবং সেটি সর্বদা ধ্রুবক হবে, অর্থাৎ সেম থাকবে। 3 হলে সবগুলো 3 হবে, 2 হলে সবগুলো 2 হবে। তো এভাবে কিন্তু আমরা স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এবার আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স সম্পর্কে জানব। যদি আমরা দেখি
যে কোনো একটি ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো সবই 1, তো আমরা এই ম্যাট্রিক্সটিকে আমরা তখন কি বলবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এটি বুঝতে পারছো 3/3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং আমরা যদি 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখি তাহলে কিন্তু এটাই হবে। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সগুলোকে অনেক সময় আমরা, ধর এটা 2/2 অর্ডারের, তো I2 এরকমভাবে লেখা হয়, এটা I3 লেখা হয়। তাহলে আমরা কি জানলাম যে কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি আমরা দেখি যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 1 এবং নন ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। এবার আমরা পড়বো নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কাকে বলে? যদি আমরা দেখি যে কোনো একটি ম্যাট্রিক্সের সমস্ত উপাদানগুলি 0, তো আমরা যদি দেখি যে কোনো একটি ম্যাট্রিক্সের সমস্ত উপাদানগুলি 0, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলবো। এবার আমরা পড়বো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা যদি দেখি যে কোনো একটি ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে উপাদানগুলি রয়েছে, ধরো এই রকম, তো প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে যে উপাদানগুলি থাকবে এগুলো যদি সব 0 হয়, কি বললাম যে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে উপাদানগুলি, তার প্রিন্সিপাল ডায়াগোনালের ঠিক নিচের উপাদানগুলি যদি 0 হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে, অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এই ম্যাট্রিক্সকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। অর্থাৎ আমরা যদি ধরো এটা মনে করো একটি কমন উপাদান, তো এটি ইকুয়ালস টু 0 হবে যখন I গ্রেটার দ্যান জে হবে। দেখো এই পজিশনগুলো, এটা কি পজিশন? এই পজিশনটা কিন্তু 2 নম্বর রো 1 নম্বর কলাম। দেখো এখানে কিন্তু 2 গ্রেটার দ্যান 1, তো সেই জন্য এটা কিন্তু 0। এটা কি পজিশন আছে? দেখো এটা কিন্তু আছে 3 নম্বর সারি আর 2 নম্বর কলাম, তো এখানে 3 গ্রেটার দ্যান 2, তো সেই জন্য কিন্তু এই উপাদানটিও কিন্তু 0। অর্থাৎ যেখানে আমরা দেখব যে I গ্রেটার দ্যান জে হবে, তো সেই উপাদানগুলি সব কিন্তু 0 হবে। তো তোমরা স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের, ঠিক আছে, যে প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা, তার নিচের উপাদানগুলি সব 0 হতে হবে, তাহলে কিন্তু সে কি হবে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আমরা যদি আরও একটু উদাহরণ কনসিডার করি তো কেমন হবে, 1 2 5 0। দেখো এখানে কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল এটা। তো এভাবে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এবার দেখো তোমরা অনেকে হয়তো ভাবছো যে স্যার এগুলো তো 0 হবে, এগুলো কি 0 হতে পারে? আমার ডেফিনেশন কিন্তু এটাই, অর্থাৎ এগুলো আমার 0 হতেই হবে, আর এইগুলো আমার 0 হতেও পারে আবার নাও হতে পারে। এবার আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জানব। এখানে কিন্তু হবে উল্টোটা, অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স মনে করো ডায়াগোনাল 5 7, ডায়াগোনাল উপাদানগুলো লিখলাম এখানে 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 এখানে, এইরকম উপাদানগুলি কিন্তু আমার লিখতে হবে। তো কি হবে, আমার এই যে প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের যে উপাদানগুলি এগুলি কিন্তু আমার 0 হতে হবে, এগুলো 5 7 2 এরকম। অর্থাৎ এখানে কিন্তু লেস দ্যান কথাটি হবে, অর্থাৎ এই যদি জেনারেল উপাদান বা এলিমেন্ট হয় তাহলে আমার কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই হতে হবে, অর্থাৎ উপাদানটি 0 হবে যখন I লেস দ্যান জে হবে। তো বুঝতে পারছো এই সমস্ত পজিশন, ধরো এই পজিশনটি, এটা কি আছে দেখো 1 নম্বর রো 3 নম্বর কলাম, দেখো এখানে 1 কিন্তু লেস দ্যান 3, দেখো I মানে এখানে 1, জে মানে এখানে 3, তো I কিন্তু লেস দ্যান জে, তো সেই জন্য এগুলো 0। তো বুঝতে পারছো যে প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের উপাদানগুলি সব 0 হতে হবে। ম্যাট্রিক্সটা পেলাম, এটাকে আমরা বলছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার দেখো আমরা পড়ব ট্রেসেস অফ এ ম্যাট্রিক্স। ধরো কোন একটি বর্গ ম্যাট্রিক্স, তার উপাদানগুলি মনে করো A B C D E F G H K ইত্যাদি। তো আমরা ট্রেসেস অফ এ ম্যাট্রিক্স মানে কি, এখানে এই প্রিন্সিপাল ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে এগুলো যোগ করব, এটা কিন্তু ট্রেসেস অফ এ ম্যাট্রিক্স।
তো অনেক সময় একটা ম্যাট্রিক্স পরীক্ষায় দিয়ে যদি বলে যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে, তখন কিন্তু খুব সহজ, মানে তোমাকে ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগ করতে হবে। এই ডেফিনিশনগুলো কিন্তু তোমাকে জানতে হবে, না হলে কিন্তু ওটা বের করতে পারবে না। এবার আমরা পড়ব যে প্রিন্সিপাল ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স। অলরেডি কিন্তু আমি বলেছি যে এই যদি হয় একটি ম্যাট্রিক্স, তো এই কর্ণটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এই যে ডায়াগোনাল, এটা কিন্তু নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই, এটাকে নন প্রিন্সিপাল ডায়াগোনাল। তো বুঝতে পারছো, এই প্রিন্সিপাল ডায়াগোনাল কিন্তু এইটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। ধরো একটি ম্যাট্রিক্স এ আই জে, এটা মনে করো m/n, এবং আরেকটি ম্যাট্রিক্স মনে করো বি আই জে, এটা মনে করো বাই আর অর্ডারের। তো এই দুটো ম্যাট্রিক্স যদি সমান হতে হয়, তো কি হতে হবে? সমান হতে হলে কিন্তু আমাদের এ আই জে ইকুয়ালস টু বি আই জে হতে হবে 1 নম্বর, এবং এম ইকুয়ালস টু হতে হবে এস, এন ইকুয়ালস টু হতে হবে আর। এই কন্ডিশন দুটো যদি স্যাটিসফাই করে, তাহলে কিন্তু আমরা ম্যাট্রিক্স দুটোকে বলবো যে সমান বা ইকুয়াল। একটি উদাহরণ যদি কনসিডার করি, ধরো আমাকে বলা হলো A11 A12 A21 A22, এই একটি ম্যাট্রিক্স, আর আরেকটি ম্যাট্রিক্স হচ্ছে B11 B12 B21 B22। এই ম্যাট্রিক্স দুটো যদি সমান হয়, তাহলে কিন্তু এখান থেকে আমাদের বলতে হবে A11 ইকুয়ালস টু B11, A12 ইকুয়ালস টু B12, A21 ইকুয়ালস টু B21, এবং A22 ইকুয়ালস টু B22। অর্থাৎ এই করসপন্ডিং উপাদানগুলি ইকুয়াল হতে হবে। এবার এডিশন, দুটি ম্যাট্রিক্সের এডিশন বলতে কি বোঝায়, মানে যোগ ব্যাপারটা কি? তো দেখো, যদি দুটি ম্যাট্রিক্স আমরা এইভাবে কনসিডার করি, এইরকম দুটো ম্যাট্রিক্স যদি আমরা কনসিডার করি, তাহলে যোগ ব্যাপারটা কিন্তু কিছুই নয়, এই করসপন্ডিং এলিমেন্টগুলো আমরা কি করব? যোগ করব। অর্থাৎ A11 প্লাস B11, তারপরে কি হবে? দেখো A11 প্লাস B11, তারপরে A12 প্লাস B12, তারপরে A21 প্লাস B21, A22 প্লাস B22। এটাই কিন্তু আমার দুটো ম্যাট্রিক্সের যোগফল। তো খুব সহজ ব্যাপার। এবার দেখো, ধরো এ এবং বি দুটো ম্যাট্রিক্স, ইট ইজ এডিশন, এটা কিন্তু বিনিময় নিয়মটা ফলো করে। অর্থাৎ এ প্লাস বি আর বি প্লাস এ ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে কিন্তু এটা মেনে চলে, অর্থাৎ কমিউটেটিভ ল হোল্ড করে। এবং সংযোজন যদি বলো, এটা ইকুয়ালস টু কিন্তু এটা কিন্তু আমরা লিখতেই পারি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই দুটো প্রপার্টি, অর্থাৎ বিনিময় নিয়ম এবং সংযোজন নিয়ম, এটা কিন্তু হোল্ড করে। এবং শুধু তাই নয়, ধরো এটা যদি জিরো ম্যাট্রিক্সটাকে আমরা এই রকম জিরো দিয়ে প্রকাশ করি, তো এখানে কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের এই প্রপার্টিটা কিন্তু হোল্ড করবে। অর্থাৎ জিরোটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে কিন্তু এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে বা থাকে। এবং এখানে ক্যান্সেলেশন লও কিন্তু হোল্ড করবে। ধরো এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি, এটা যদি দেওয়া থাকে, তো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি যে এ ইকুয়ালস টু বি, অর্থাৎ বোথ সাইডে আমরা এই সি ম্যাট্রিক্সটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এই ক্যান্সেলেশন প্রপার্টিও কিন্তু এখানে যোগের ক্ষেত্রে হোল্ড করে। এবার আমরা সাবট্রাকশন মানে কি? করেসপন্ডিং, ধর দুটো ম্যাট্রিক্স কনসিডার করো, A1 A2 A2 A1 A22,
এখানে মনে করো B11 B12 B12 B21 B22। তো যদি আমরা বিয়োগ করি তো বিয়োগ করলে কি হবে ব্যাপারটাই করসপন্ডিং উপাদানগুলোর সঙ্গে বিয়োগ হবে, অর্থাৎ এখানে A11 মাইনাস B11, এখানে A12 মাইনাস B12, এর সঙ্গে এটা বিয়োগ A21 মাইনাস B21, A22 মাইনাস B22, অর্থাৎ এই করসপন্ডিং উপাদানগুলি কিন্তু মানে একে অপরের সঙ্গে বিয়োগ হবে। এটা কিন্তু সাবট্রাকশন অফ ম্যাট্রিক্স। এবার আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে কি বোঝায় সেটা জানব। একটা ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার বা কোনো একটা সংখ্যা গুণ করলে কি হবে। ধরো এই একটি ম্যাট্রিক্স A1 A12 A21 A22। তো ধরো এই ম্যাট্রিক্সটা এর সঙ্গে যদি আমরা সি গুণ করে দিই, একটা সি কিন্তু কনস্ট্যান্ট, এখানে কে লিখি আমরা, মনে করো কে একটা কনস্ট্যান্ট আমরা যদি গুণ করি তাহলে কিন্তু ব্যাপারটা কি হবে, এর প্রত্যেকটা উপাদানের সঙ্গে কিন্তু গুণ হয়ে যাবে। তো বুঝতে পারলে, এবং আমরা বিপরীত ক্রমে কিন্তু এটাকে কিন্তু কমন নিয়ে, অর্থাৎ কেটাকে আমরা কমন নিয়ে এটা লিখতে পারি। উদাহরণ যদি কনসিডার করো, মনে করো 3 6 9 12, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি, ধরো এটা যদি এ ম্যাট্রিক্স হয় তো আমরা এখানে দেখো এখানে 3 কমন যাচ্ছে, তো 3 যদি কমন নেওয়া হয় তাহলে কত হবে 1 1 2 3 4, এটা কিন্তু আমরা লিখতে পারি। এবং ম্যাট্রিক্সের স্কেলার গুণনের কিছু প্রপার্টি কিন্তু অবশ্যই আছে। ধরো কে এর সঙ্গে যদি আমরা গুণ করি, কে যদি এর সঙ্গে গুণ করা হয় তো এটা আমরা লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি কে এ বা কে এল এ, এটাকে আমরা লিখতে পারি কে এল কে এ বা এল কে এ, এরকম কিন্তু আমরা লিখতে পারি। তো বুঝতে পারছো, এইভাবে আমরা কিন্তু ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার গুণ করতে পারি। তো যাই হোক, আজ আমরা ম্যাট্রিক্স বলতে কি বোঝায় সেটা জানলাম এবং বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে কিন্তু জানলাম। তো এই ডেফিনেশনগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। আগামী দিন আমরা ম্যাট্রিক্সের গুণ, দুটি ম্যাট্রিক্সের গুণ বা তিনটে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা আমরা কিন্তু শিখব। তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।